চ্যাপ্টার ৩২৫ দ্য ইকুয়েস্ট্রিয়ান টিচার্স প্রবলেম। বসার ঘরে ফিরে এসে ক্লাইন একটা লেটার ওপেনার তুলে নিল। তারপর খামটা খুলে সে আইসেনগার্ড স্ট্যান্টনের চিঠিটা বের করল। বিখ্যাত গোয়েন্দা লিখেছিলেন, তোমার ধারণা আমাদের অনেক সাহায্য করেছে। আগে আমাকে এখানে তোমাকে ধন্যবাদ জানাতে দাও। তোমার চিঠি পাওয়ার পর আমরা সাথে সাথে কিছু লোককে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি চালানোর জন্য পাঠালাম। আশানুযায়ী আমরা কিছু সূত্র খুঁজে পেলাম। এছাড়াও দেখলাম বেশ কিছু রাস্তার প্রাণী হঠাৎ উধাও হয়ে গেছে, যে প্রাণীগুলো প্রায় সেখানে ঘুরঘুর করত আর যাদের কথা স্থানীয়দের স্পষ্ট মনে ছিল। এই তল্লাশির সময় আমরা একটা মজার ব্যাপারও খেয়াল করলাম। 4 বছর আগের সেই ধারাবাহিক খুনের মামলায়, যেখানে লক্ষ্যবস্তু ছিল সন্তানসহ একা থাকা পতিতা নারীরা, ঘটনাস্থলের আশেপাশে থাকা বেশ কিছু মানুষ একটা কথা উল্লেখ করেছিল। তাদের মতে সবচেয়ে বেশি সন্দেহভাজন সেই কিশোরটি অদ্ভুত আর হিংস্র প্রকৃতির হলেও সে পশুপাখি বেশ ভালোবাসত, বিশেষ করে একটা বিশাল কালো কুকুরকে। গ্যাংগুলোর গোলাগুলিতে ছেলেটি মারা যাওয়ার পর তার আশেপাশে বসবাসকারী লোকেরা সেই কুকুরটাকে আর কখনো দেখতে পায়নি। আমি বেশ কৌতূহলী, এখনের মালিককে? সে কি আরও আগের কোনো অমীমাংসিত ধারাবাহিক খুনের মামলার খুনি ছিল? উপরের সব তথ্য 12 নম্বর খুনের ঘটনাস্থলে সত্য বলে প্রমাণিত হয়েছে, আর এটা পুলিশকে সন্দেহভাজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদি সব ঠিকঠাক চলে আর অপরাধী ধরা পড়ে, তবে আমরা পুরস্কারের টাকার বেশিরভাগ অংশই পেয়ে যাব। আমার বন্ধু, তোমার অবদানের কথা আমার স্পষ্ট মনে আছে। আমি তোমার ভাগের কথা ভুলে যাব না। আইসেনগার্ড স্ট্যান্টন মনে হয় সন্দেহ করছে যে আমি ডেভিল সম্পর্কে সত্যিটা জানি, তাই সে কি ইচ্ছে করেই আমাকে কোনো ইঙ্গিত দিল? চিঠিটা নিচে নামিয়ে রেখে ক্লাইন মনে মনে বিড়বিড় করল। তবে এই চিঠিটা তাকে বেশ স্বস্তিও দিল। অফিসিয়াল বিয়ন্ডাররা ভুল কোনো মানুষকে খুঁজছে না। সেই বিশাল ডেভিল কুকুরটা যদি বাইরে থেকে আর কোনো সাহায্য না পায়, তবে তার ধরা পড়া আর মারা যাওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার। আইসেনগার্ড স্ট্যান্টন পূর্বাভাস দিয়েছে যে এর আরেকজন মালিক থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত করার মতো যথেষ্ট প্রমাণ ক্লাইনের কাছে ছিল না। তাই এটা কেবল বলা যেতে পারে যে এর একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে। সংক্ষেপে, আমার কাজ এখানেই শেষ। কাজটা এখন নাইট হক্স, ম্যান্ডেটেড পানিশার্স এবং মেশিনারি হাইভ মাইন্ড স্কোয়াডগুলোর ওপর ছেড়ে দেওয়া হল। ক্লাইন একটা নতুন কাগজ টেনে নিল। একটা ফাউন্টেন পেন তুলে নিয়ে সে আইসেনগার্ড স্ট্যান্টনকে অত্যন্ত বিনয়ের সাথে একটা চিঠির জবাব লিখল। সেই সাথে সে একজন সত্যিকারের সাধারণ প্রাইভেট গোয়েন্দার মতোই তার সূক্ষ্ম ইঙ্গিতগুলো এড়িয়ে গেল। আর একটা কাগজের পুতুল কেটে আর চিঠিটা পাঠিয়ে দেওয়ার পর ক্লাইন হেঁটে পাবলিক ক্যারেজ স্টপেজে গিয়ে অপেক্ষা করতে লাগল। সে খুব রিল্যাক্সড ভঙ্গিতে ভাবল, এখন পরের কাজ হল শুধু টাকার জন্য অপেক্ষা করা। লেপার্ড বলেছিল যে সে টানা 3 দিন রোজেল মেমোরিয়াল এক্সিবিশনে যাবে। তাকে খুঁজে বের করতে আর শেষ পেমেন্টটা দেওয়ার জন্য আমাকে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি সাইকেলের পেটেন্টটা এর মধ্যেই জমা হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে সে ভাবল, ব্যাকল্যান্ড পেটেন্ট অফিস মনে হয় তাদের অদক্ষতার জন্যই বেশি পরিচিত। আজকের দিনের জন্য ক্লাইন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। যেহেতু আজ কোনো বিয়ন্ডারদের সমাবেশ নেই, তাই সে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবে না। এর ফলে হঠাৎ করেই তার হাতে অনেকটা অবসর সময় চলে এসেছে। কিছু সময়ের জন্য তাকে আর নিজেকে ব্যস্ত রাখতে হবে না। সকালে আমি কুইলা ক্লাবে যাব। সেখানে গিয়ে আমার বন্দুক চালানোর নিশানা অনুশীলন করব। আমার বিয়ন্ডার ক্ষমতাগুলো ঝালিয়ে নেব, আর ওখানেই দুপুরের খাবার খেয়ে নেব। তারপর একটা ভালো সার্কাস খুঁজে বের করব, যাতে ম্যাজিশিয়ানদের পারফরম্যান্স দেখে কোনো অনুপ্রেরণা পাই কিনা সেটা দেখতে পারি। সে তার সোনালি পকেট ঘড়িটা বের করে সময় দেখল। তারপর বেশ ফুরফুরে মেজাজে সে পাবলিক ক্যারেজে উঠে বসল। হিলস্টন বরো, কুইলা ক্লাব। যেহেতু ক্লাইন সপ্তাহে অন্তত 2 বার এখানে আসত, তাই ক্লাবের কর্মীরা তাকে চিনে ফেলেছিল। তাকে আর নিজের মেম্বারশিপের প্রমাণ বা ফ্রস্ট নক্ষত্রমণ্ডলীর ব্যাজ দেখাতে হতো না। আজ ছিল বুধবার সকাল। কুইলা ক্লাবের বেশিরভাগ সদস্যই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যাদের এখনও নির্দিষ্ট আর সম্মানজনক চাকরি আছে। তাই তাদের জন্য কাজের দিনে ক্লাবে আসাটা বেশ কঠিন ছিল। রবিবার বিকেলের চায়ের সময় কিংবা কাজ থেকে ছুটি না নেওয়া পর্যন্ত তারা সাধারণত আসতে পারত না। ক্লাবের প্রশস্ত আর উজ্জ্বল হলরুমটা আজ অস্বাভাবিক রকম ফাঁকা লাগছিল। কফি টেবিল আর সোফা রাখা কোনায় মাত্র কয়েকজন মানুষ বসেছিল। চারপাশে চোখ বুলিয়ে ক্লাইন একজন পরিচিত মানুষকে দেখতে পেল। সে এগিয়ে গিয়ে তাকে অভিবাদন জানিয়ে বলল, তালিম, আজকের এত সুন্দর আবহাওয়ায় তোমার তো টার্ফ ক্লাবে থাকার কথা। সেই পরিচিত মানুষটি ছিল তালিম, সেই অভিজাত অশ্বারোহণ শিক্ষক যে মিস মেরির অনুরোধে ক্লাইনকে এই ক্লাবের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সে একবার ক্লাইনকে একটা কাজও এনে দিয়েছিল। কাজটা ছিল গোল্ডেন রোজে তদন্তের জন্য যাওয়া ডেইলি অবজারভারের রিপোর্টার মাইক জোসেফকে নিরাপত্তা দেওয়া। তালিম মাথা তুলে তাকাল। নিজের ছোট কোঁকড়ানো বাদামি চুলে হাত বুলিয়ে সে হাসল। আরে, এ যে দেখছি আমাদের সম্মানীয় মহান গোয়েন্দা। তুমি আজকাল কি নিয়ে ব্যস্ত আছো? তোমাকে তো অনেক দিন ধরে দেখতেই পাচ্ছি না।
সেটা তো তুমি নিজে কয়েকদিন ধরে ক্লাবে আসনি বলে। তালিমের পাশে সোফায় বসতে বসতে ক্লাইন হাসল। আমি ধারাবাহিক খুনের মামলায় পুলিশকে সাহায্য করছিলাম। যদিও এর থেকে যে কোনো ফলাফল আসবেই এমন কোনো নিশ্চয়তা নেই, তবে এর পুরস্কারটা বেশ লোভনীয়। তাছাড়া আমাদের মতো প্রাইভেট গোয়েন্দাদের জন্য পুলিশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করাটা খুবই জরুরি। আমি মাত্র যা বললাম সেটা শুধুই অহংকার। আমি আসলে কেবল একজন সাধারণ মানুষ যাকে তারা ডেকে পাঠিয়েছিল। সে মনে মনে নিজেকে নিয়ে উপহাস করল। তাদের পেছনের সোফায় বসা অল্প কয়েকজন সদস্যের মধ্যে একজন মানুষ ছিল। তাকে দেখে একজন স্টক ব্রোকার বলে মনে হচ্ছিল। সে ওয়েস্টার্ন রেলওয়ে আর ইস্ট বালাম প্ল্যান্টেশনের সর্বশেষ শেয়ার নিয়ে আলোচনা শুরু করল। তালিম ক্লাইনের কথায় কোনো সন্দেহ করল না। সে মৃদু হেসে বলল, এটা আসলেই এমন একটা কাজ যা একজন মহান গোয়েন্দাকে ব্যস্ত রাখার জন্য যথেষ্ট। কিছুক্ষণ সাধারণ কুশল বিনিময়ের পর সে ধীরে ধীরে বেশ চিন্তিত হয়ে পড়ল। ক্লাইন যখনই তাকে বিদায় জানিয়ে আন্ডারগ্রাউন্ড শুটিং রেঞ্জের দিকে যাওয়ার জন্য উঠবে, ঠিক তখনই তালিম হঠাৎ তার দিকে তাকাল। সে বলল, মিস্টার মরিয়ার্টি, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, তুমি চাইলে এর জন্য আমার কাছ থেকে কনসালটেশন ফি নিতে পারো। এটার জন্য কোনো টাকা লাগবে না। আর তাছাড়া আমাকে শুধু শার্লক বলেই ডাকো। ক্লাইন হেসে উঠল। তালিম হালকা করে মাথা নাড়ল। বেশ ইতস্তত করে সে বলল, আমার এক বন্ধু এমন একজনের প্রেমে পড়েছে যাকে তার ভালোবাসা একেবারেই উচিত হয়নি। এমন পরিস্থিতিতে তার কি করা উচিত? আমি সবসময় বিশ্বাস করতাম যখন কেউ আমার এক বন্ধু আছে বলে কোনো প্রশ্ন শুরু করে, তখন সে আসলে নিজের কথাই বোঝায়। কিন্তু তালিমের ইমোশনাল কালারগুলো দেখে মনে হচ্ছে সে আসলে নিজের কথা বলছে না। সে একটা দ্বিধার মধ্যে আছে ঠিকই, কিন্তু তার মধ্যে আমি কোনো কষ্টের ছাপ দেখতে পাচ্ছি না। নিজের স্পিরিট ভীষণ চালু করার পর ক্লাইন একটু পেছনে হেলান দিয়ে বসল। নিজের হাত দুটো একসাথে জড়ো করে সে বলল, আমাকে মাফ করবে। আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই বা খবরের কাগজ আর ম্যাগাজিনের সেই বিশেষজ্ঞদের মতোও কেউ নই যারা ইমোশনাল সমস্যাগুলো সমাধানে বেশ পারদর্শী। আমার একমাত্র উপদেশ হল, আইন ভাঙবে না। হে, এটা একটা জোক ছিল। প্রথমত আমাদের বুঝতে হবে যে এই উচিত হয়নি ব্যাপারটা কিভাবে এলো। তাদের দুই পরিবারের মধ্যে কি কোনো শত্রুতা আছে? তালিম তার দিকে একবার তাকাল। একটু হতাশ হয়ে এসে বলল, না, এটা কোনো রোমিও আর জুলিয়েটের গল্প নয়। তালিমের উত্তর শুনে ক্লাইনের মনে হল সে নিজের কানে একটা মায়াবী ফিসফিসানি শুনতে পাচ্ছে। লেখক রোজেল গুস্তাভো, লেখক রোজেল গুস্তাভো, লেখক রোজেল গুস্তাভো। মাথা নেড়ে সে শেক্সপিয়ারের কাছে মনে মনে ক্ষমা চাইল আর হাসল। সম্রাট রোজেলের এই কাজটা খুবই ক্লাসিক। যখনই এমন ভালোবাসার কথা আসে যা হওয়া উচিত নয়, তখন আমি এটা না ভেবেই পারি না। তাহলে তাদের কেন একসাথে থাকা উচিত নয়? তালিম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমাকে এটা গোপন রাখতে হবে। দুঃখিত, ধরে নাও আমি এই প্রশ্নটা তোমাকে করিনি। গোপন? নিশ্চয়ই কোনো উঁচু মর্যাদার কেউ হবে। সমকামী কারো প্রেমে পড়েছে, নাকি রক্তের সম্পর্কের কারো প্রেমে পড়েছে? নিজের কৌতূহল চেপে রেখে ক্লাইন হাত ছড়িয়ে দিয়ে বলল, তাহলে আমি তোমাকে কেবল আর একটাই পরামর্শ দিতে পারি। স্টর্মউইন্ড মাউন্টেন ভিলা বা লাভ অ্যান্ড জেলাসির মতো আবেগপূর্ণ ভালোবাসার বেস্টসেলার বইগুলো পড়তে পারো। তালিম কয়েকবার ঠোঁট কাঁপাল। তারপর দীর্ঘশ্বাস ফেলে সে বলল, ইস, এটা কেবল শেষ উপায় হিসেবেই ব্যবহার করা যেতে পারে। আমার মতে সেই বেস্টসেলার উপন্যাসগুলোতে যে অনুভূতির কথা লেখা থাকে, সাধারণ মানুষের মধ্যে সেরকম কিছু ঘটেই না। আমিও ঠিক এটাই মনে করি। ক্লাইন পুরোপুরি একমত হয়ে বলল। তালিমের সাথে হাসি বিনিময় করার পর সে উঠে দাঁড়াল। নিজের শুটিং আর বিয়ন্ডার ক্ষমতাগুলো অনুশীলন করার জন্য সে আন্ডারগ্রাউন্ড শুটিং রেঞ্জের দিকে চলে গেল। যখন প্রায় দুপুর হয়ে এলো, তখন সে আবার নিচতলায় ফিরে সোজা বুফে ক্যাফেটেরিয়ার দিকে গেল। সে আগেই খেয়াল করেছিল যে আজকে যে খাবারটা খুব সীমিত পরিমাণে আছে সেটা হলো রেড ওয়াইন ফ্রাইড ফোয়াগ্রা। এর সাথে ছিল আপেলের টুকরো আর মাখনের ডোবানো রুটি। নিজের খাবার নেওয়ার পর ক্লাইন ট্রেটা হাতে নিয়ে সেই টেবিলের দিকে এগিয়ে গেল যেখানে তালিম বসেছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে তার আরেকজন পরিচিত মানুষও উপস্থিত ছিল। সেও ক্লাইনকে ক্লাবের সদস্যপদ নেওয়ার জন্য সুপারিশ করেছিল। সে ছিল সার্জন অ্যারন সেরেস। ট্রেটা টেবিলে রেখে বসার আগেই ক্লাইন খেয়াল করল যে সেই বিখ্যাত সার্জনের চেয়ারের সাথে একটা ক্রাচ হেলান দিয়ে রাখা আছে। অ্যারন, কি হয়েছে? সে বেশ উদ্বেগের সাথেই জিজ্ঞেস করল। লম্বা আর পাতলা গড়নের সেই মানুষটির চোখে ছিল একটা সোনালি ফ্রেমের চশমা। তাকে দেখতে বেশ শীতল আর গম্ভীর লাগছিল। সে হালকা করে নিজের ডান পায়ে হাত বুলিয়ে বলল, না, আর বলো না। এটা সত্যিই খুব খারাপ কপাল। আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম আর আমার পায়ে বেশ মারাত্মক ফ্র্যাকচার হয়েছে। তাই প্লাস্টার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমার কপালটা সত্যিই খুব খারাপ ছিল। ক্লাইন তার সাথে একমত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে এক টুকরো ফোয়াগ্রা কেটে নিল। সেটা সসে ডুবিয়ে মুখে পুরে দিল। মুখে গলে যাওয়ার সাথে সাথে যে সুঘ্রাণটা ছড়িয়ে পড়ল তা তার সবকটি স্বাদকুঁড়িকে জাগিয়ে তুলল। আমার কপালটা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে।
অ্যারন নিজের চশমার ফ্রেমটা একটু ঠিক করে নিল, সেই সাথে আঙুল দিয়ে নিজের কপালের দুই পাশে একটু ঘষে নিল। সে তারপর ক্লাইনের দিকে তাকাল। এরপর তালিমের দিকে তাকিয়ে বেশ ইতস্তত করে জিজ্ঞেস করল, মিস্টার মরিয়াটি, তুমি কি? কি? ক্লাইন মাথা তুলে তাকাল। অ্যারন গলার স্বর নামিয়ে নিল। তুমি একজন বিখ্যাত গোয়েন্দা। তুমি তো নিশ্চয়ই অনেক মানুষকে চেনো, তাই না? হ্যাঁ, তা চিনি। অ্যারন আসলে কি বোঝাতে চাইছে সেটা বুঝতে না পেরে ক্লাইন বেশ সাধারণভাবেই উত্তর দিল। অ্যারন আবার তালিমের দিকে তাকাল আর একটা দীর্ঘশ্বাস নিল। তুমি কি গ্রামের সেই ওঝাদের মতো কাউকে চেনো? না, মানে আমি বলতে চাইছি বেশ দক্ষ কোনো জ্যোতিষী বা আধ্যাত্মিক ব্যাপারে উৎসাহী এমন কাউকে। আমার মনে হচ্ছে যে ইদানিং আমার সাথে ঘটা এই দুর্ভাগ্যগুলো বড্ড অস্বাভাবিক। আমি জানি এগুলো সাধারণত ভুয়া বা প্রতারণা হয়ে থাকে, কিন্তু নিজের এই দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় আমার নেই। আমি চার্চে গিয়েছি, প্রার্থনা করেছি, দান করেছি, এমনকি মাসেও যোগ দিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। দক্ষ জ্যোতিষী আর আধ্যাত্মিক ব্যাপারে উৎসাহী। তুমি তো মনে হচ্ছে আমার কথাই বলছ। ক্লাইন একটু ভেবে বলল, অ্যারন, তোমার সাথে ঠিক কি ঘটেছে সেটা আমাদের খুলে বলো তো। তার পাশে বসা তালিমও মাথা নাড়ল। চিন্তা করো না, আমি হয়তো ঈশ্বরের বিশ্বাসী, কিন্তু আমি আধ্যাত্মিক ব্যাপারগুলোকে উড়িয়ে দিই না। অ্যারন বেশ হতাশার সাথে দীর্ঘশ্বাস ফেলল। অনেক কিছুই ঘটেছে। যেমন ধরো, অপারেশন টেবিলে ভুল করা, স্টিম লোকোমোটিভ ট্রেনে দুর্ঘটনার কবলে পড়া। বাড়ি ফিরে দেখি আমার বাড়িতে চুরি হয়েছে। যখন হাসপাতালে গেলাম তখন আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম। তোমার কি মনে হয় কেউ আমাকে অভিশাপ দিয়েছে? হ্যাঁ, আমি অ্যারনকে আগে এরকম কিছু বলতে শুনেছিলাম। ক্লাইন হালকা করে ভ্রু কুঁচকাল। একজন প্রাক্তন নাইট হক হিসাবে তার জন্য এই বর্ণনাটাকে একটা সিল করা আর্টিফ্যাক্টের সাথে মেলানো খুবই সহজ ছিল। জিনিসটা হলো দুর্ভাগ্যের কাপড়ের পুতুল। এটা কি একই রকম কোনো জিনিস হতে পারে? সে নিজের স্পিরিট ভিশন চালু করল। বেশ গম্ভীরভাবে সে জিজ্ঞেস করল, অ্যারন, খুব ভালো করে মনে করার চেষ্টা করো। একের পর এক এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটার আগে তোমার বা তোমার পরিবারের, হ্যাঁ, তোমার পরিবারের সাথে কি এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল?